দর্শক যাকে দেখছেন ইনার নাম হচ্ছে অর্পিতা সরকার। অর্পিতা সরকার যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল বর্ধমান থেকে, তার নাকি বান্ধবী তো একেও গ্রেপ্তার করা হয়েছে। এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে। অনেক সব কাজকর্ম করতেন এই অর্পিতা সরকার সোশ্যাল মিডিয়াতে, তো তাকেও ধরা হয়েছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ওখান থেকে ধরা হয়েছে অর্পিতা সরকারকে। আমি দর্শক একটু চর্চা করতে চাই জঙ্গি, আমাদের দেশে জঙ্গি যেসব ক্রিয়াকলাপ, সেখানে মূলত ইসলামিস্ট জঙ্গি এগুলোই আমরা দেখে থাকি। আর এখানে যেসব জঙ্গি ক্রিয়াকলাপ হয়ে থাকে সেগুলোতে মদদ দেওয়া হয় বাংলাদেশ বা পাকিস্তান থেকে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি, বেশ কয়েকটা বছরই বলবো বা ইদানিংকালে, সেটা হচ্ছে এই জঙ্গি যে সংগঠন, যে চক্র, সেখানে যেটা মনে করা হয় যে মুসলিমরা সব যুক্ত, মুসলিমদের একটা অংশ যুক্ত, চরমপন্থী, উগ্রপন্থী ইত্যাদি। কিন্তু সেখানে হিন্দু বা অমুসলিম লোকজনদের নাম সামনে আসছে এবং মহিলা পর্যন্ত। অর্পিতা সরকার মহিলা, তার যোগ কিনা জঙ্গির সঙ্গে। ব্যাপারটা কি, এইভাবে টান করছে কেন? আবারও বলছি, আমাদের এখানে জঙ্গি ক্রিয়াকলাপ সবটাই বাংলাদেশ পাকিস্তান থেকে মদদ দেওয়া। আর এই জঙ্গি জিহাদি মানসিকতা একটা ইসলামিক ব্যাপার স্যাপার। তো সেখানে অর্পিতা, জ্যোতি, বলহত্রা এইসব নামগুলো কেন আসছে? কেন এদের জড়িয়ে যাওয়ার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি? এদেরকে এদের জড়িয়ে যাওয়া, আর অন্যদিকে বলতে গেলে এদেরকে যুক্ত করা, এই ট্রেন্ড, এই ব্যাপারটা কেন আসছে? আমি দর্শক এ নিয়ে চর্চা করব যে এর পেছনে কি রহস্য। কি লাভ জেহাদ, নাকি টুকরে টুকরে গ্যাংকে ইউজ করা? আমি এ নিয়ে একটু ব্যাখ্যা নেব, আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আরও একবার কালকেই চর্চা হচ্ছিল যে বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক জঙ্গি সন্দেহে একজনকে ধরা হয়েছে। আজকে আবার যে খবরটা সামনে এসছে, তার বান্ধবী, আবার নাম হচ্ছে অর্পিতা সরকার। আমার সেই জ্যোতি মালহোত্রার কথাটা মনে পড়ে যাচ্ছে যে ব্যাপারটা কি, ভারতবর্ষে তারপরে কীভাবে টার্গেট করা হচ্ছে, কেন নন মুসলিমরা যুক্ত হয়ে যাচ্ছেন, এমনকি মহিলারা পর্যন্ত, মহিলাদেরকে নানানভাবে ইউজ করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু তারা যুক্ত হচ্ছেন কেন, বা তাদেরকে কিভাবে বাছাই করা হচ্ছে যে কাদেরকে যুক্ত করা যেতে পারে? ব্যাপারটা কি দেখছেন আপনি? দেখুন, এই এখন যেটা হচ্ছে সেটা একটা নতুন ব্যাপার, যেটা আমি কালকে আপনার প্রোগ্রামে বলেছি, যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক, ইনস্টা সব ব্যবহার করে মানুষ, আমাদের শত্রু যারা দেশের, তাদের মতো করে নতুন করে ঘটি সাজাচ্ছে। এক সময় আমরা দেখতাম আমাদের যুদ্ধ হতো, বাহিনীর সাথে যুদ্ধ করত। তারপরে জিয়াউল হক এই প্রক্সি ওয়ার যেটাকে বলে, ছায়া যুদ্ধ ঘোষণা করেছিল যে বাহিনী যুদ্ধ করবে না, যুদ্ধ করবে টেররিস্টরা, অনেক কম খরচায় হবে। এটা আরো অনেক কম খরচায়, এটাতে কোনো গোলাগুলি চলছে না, যেটা শত্রুপক্ষের বন্দুক থেকে বেরাচ্ছে, এবং এটাতে অনেক কিছু করে দেওয়া যায়। এটাতে ভিড় একসাথে করা যায়, ক্রাইম করানো যায়, বিজনেস করানো যায়, এবং অ্যাসাসিনেশন যেটা আমরা বলি, গুম খুন বা রাজনৈতিক হত্যা করানো যায়, এবং দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা যায়। আমরা কিছু দেশে হালে দেখেছি যে এইগুলো করা হয়েছে, আমি নাম নিচ্ছি না দেশগুলো। আর এগুলো কিভাবে হয় আপনি প্রশ্ন করলেন, তো দুঃখের ব্যাপার এটা, যেটা আপনি একটা অ্যাঙ্গেল দিলেন যে এখন সেই রিলিজিয়নের ব্যাপারটা নেই, সত্যি আর নেই। কেন নেই? কারণ এখনকার যারা, তাদের মধ্যে একটা বড় অংশ আছে, তারা যেহেতু সবসময় সোশ্যাল মিডিয়া দেখে, তারা প্রাচুর্যের সাথে পরিচিত আছে। আমরা যেমন ছোটবেলায় সত্যিকারের বড় লোকরা কেমন ভাবে থাকে দেখতে পেতাম না, কারণ তখন সিরিয়াল থাকতো না। ফলে আমরা আমাদের বাড়িতে কেমন ভাবে থাকে দেখতাম, বড়জোর পাড়ার কোনো বড় লোক কাকু আছে, তার কাছে হয়তো একটা গাড়ি আছে, সেটা দেখতাম। বাট এখন কি হয়, আমরা সিরিজ দেখে, আমরা
লোকেরা ভিডিও পোস্ট করে দেখে আমরা দেখি মানুষরা অর্থ থাকলে কি বিপুল পরিমাণের জীবন যাপন করে এবং সেখান থেকে একটা লোভ আসে, এবং সেই লোভটার জন্য কিছু মানুষ যারা কষ্ট করে পড়াশোনা করে আইআইটি দিয়ে, আইআইএম দিয়ে, আইএস হয়ে, আইপিএস হয়ে বা কর্পোরেট সেক্টরের কোনো বড় চাকরি নিয়ে গুগলে এখানে ওখানে বেরিয়ে চলে যায়, তারা সেই জীবনটা বাঁচে তাদের নিজের কঠিন পরিশ্রমে। আর বড় সংখ্যক মানুষ যাদের মধ্যে অতটা মেধা নেই, অতটা ধৈর্য নেই, তারা ফাঁক ফোকর খোঁজে যে কিভাবে একটু পয়সা বাড়তি ভাবে রোজগার করা যাক, কিভাবে আজকের জীবনটাতে আমি যা ইচ্ছে কিনতে পারি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার পয়সা কড়ির সেই রকম ভগবান ঈশ্বর অভাব দেননি, কিন্তু আমি একটা মোবাইল ফোন ব্যবহার করি যেটার দাম 20,000 টাকা। আমার বাড়িতে যারা সার্ভিস দেয় তাদের মোবাইল ফোনের দাম আমার মোবাইল ফোন থেকে বেশি। আশেপাশে সমস্ত সাধারণ ছেলেরা যারা 20,000, 30,000, 40,000 টাকা মাইনের চাকরি করে তাদের দেখি আইফোন নিয়ে ঘুরছে, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার ফোন নিয়ে। তো এই যে একটা লোভ বা একটা চাহিদা সৃষ্টি হয় যে আমি ক্রেডিট কার্ড দিয়ে, আমি এখান দিয়ে, আমি ওখান দিয়ে কোনো রকম করে আমি লেটেস্ট জিনিস রাখবো, লেটেস্ট জামা কাপড় পরবো, এইগুলো ঠিক শত্রুপক্ষ খোঁজে এবং তাদের কাছে এরা শিকার, আর কিচ্ছু না। এবার কিভাবে ধরবে? তো 4-5টা কারণে শত্রুপক্ষের রিক্রুটমেন্ট করা যায়। একটা হচ্ছে লোভ, অর্থের লোভ। আরেকটা হচ্ছে হানি ট্র্যাপ আমরা বলি, যেটাকে বলা যায় সেক্সের একটা ফাঁদ, সোজা বাংলায়। আরেকটা হচ্ছে প্রতিশোধের লোভ। এই প্রতিশোধের অনেক ব্যক্তিগত প্রতিশোধ হয়, রাজনৈতিক প্রতিশোধ হয়। এবং ব্যক্তিগত প্রতিশোধ, কেউ আপনার সাথে কিছু করেছে এবং আপনি যদি তার বিরুদ্ধে কিছু করতে চান, তাহলে আপনি এমন একটা সংগঠনের যোগ দিন যারা আপনার হয়ে কিছু করে দেবে, তাদের হয়ে আপনি কিছু করবেন। আরেকটা প্রতিশোধের লোভ হয় পলিটিক্যাল, রাজনৈতিক প্রতিশোধের লোভ হয়। এবার এরা খোঁজে কি করে? যারা রিক্রুট করে সেটা কোনো রাষ্ট্রশক্তি হয়, ধরুন আইএসআই বা ধরুন আমেরিকার ডিপ স্টেট। তো তারা সারা ইন্টারনেট তাদের কাছে, সমুদ্রে তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে, জাল ফেলে, মাছ ওঠে, মাছকে টিপে টুপে দেখে, যেগুলো রাখবার রাখে, যেগুলো ফেলবার আবার সমুদ্রে ছেড়ে দেয়। এবার তারা দেখে যে এই মানুষটিকে দিয়ে কাজ হবে কিনা। তারা কিভাবে দেখবে? আমি আপনার চ্যানেল নিয়েই বলছি। ধরুন আপনি একটি চ্যানেল করেন, এবার সেই চ্যানেলের মধ্যে অনেক লোক দেখবেন কমেন্ট করে অনেক নোংরা, আবার কেউ অন্য চ্যানেলে গিয়ে কমেন্ট করে নোংরা। তারা একটা রাজনৈতিক মতামত সুস্পষ্টভাবে বোঝা যায়। যেমন আমি যেসব দেখি অনেক সময় নানান চ্যানেলে, কেউ বলছে তুই চটি চাটা, কেউ বলছে তুই গৌমূত্র খা। তো এইখান থেকে সোজাসুজি বোঝা যায় কে কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলছে। কেউ বলছে তুই হচ্ছিস শেকু মাকু, এইসব কথাগুলো আমরা শিখেছি আর কি। তো এইবার এই মানুষটিকে তাহলে বোঝা যায় যে সে কোন দলের হয়ে চাইছে, এবং আপনি যদি তার বিরুদ্ধ দলের হয়ে তাকে রিক্রুট করতে চান, কাজটা অনেক সোজা হয়ে যাবে। সে যদি গরিব হয়, কাজটা আরো সোজা হয়ে যাবে। তার যদি লোভ থাকে, সে ফেসবুকে কি পোস্ট করছে সেটা দিয়ে তার চরিত্রটা বোঝা যাবে যে তার ফেমাস হওয়ার লোভ আছে। আরেকটা ছিল খালি প্রতিশোধ না, প্রতিশোধ, অর্থ এবং নাম কামাবার একটা ব্যাপার আছে, যে আমার অনেক ভিউ হবে, তো ফেমাস হয়ে যাব আমি। এবং তার জন্য মানুষ কি করছে ভাবা যায় না। মানে ব্যক্তিগত চ্যানেলে মানুষরা তাদের পরিবারের মানুষজন শরীর খারাপ সেটা নিয়েও বাজারে ব্যবসা করছে। তো এইবার কি হচ্ছে যে এই চাহিদাগুলো তারা মেটাতে থাকে। কিভাবে মেটায়? তারা ফেসবুকে বন্ধুত্ব করে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিছু সত্যিকারের পয়সা কড়িও দেয়, হয়তো কোথাও বেড়াতে নিয়ে যায়। এমনি করে করে আস্তে 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 তাকে একটা জালে ফাঁসিয়ে দেয়, এবং তারপরে তার আর বেরাবার উপায় থাকে না। সে নিজে খুব একটা বেরোতে চায়ও না, সত্যি কথা বলতে। তার এই থ্রিলিং জীবনটা ভাল লাগতে শুরু করে, যে এখানে একটা পাপ করছি। যেমন আপনি দেখছেন যে রিসেন্টলি একটা ঘটনা হয়েছিল দিল্লিতে, তারপরে বহু লোক যারা উল্টো পাল্টা নোংরা নোংরা কথা বলছিল, তারা এখন ক্ষমা টমাও চাইছে। এটা কেন হচ্ছে? কারণ একটা, আমরা যেমন ছোটবেলায় বন্ধুরা কেউ সিনেমা দেখে এলো, সিগারেট খেলো, আমরাও খেতে শুরু করলাম, এমনি করে নেশা হয়ে গেছিল, এবং সেই নেশা ছাড়াতে আমার বহু বছর লেগেছে। তো এই যে ব্যাপারটা এখন, যে যুবপিঢ়ি তাদের মধ্যে একটা বড় অংশের একটা নেশা, চট জলদি কম পরিশ্রমে কি করে ফেমাস হওয়া যায়, আর কি করে
মানে লুজ বাংলায় বলতে গেলে শফিকুল ইসলামের মতো 18 লক্ষ 20 লক্ষ সাবস্ক্রাইবার করা যায়। তো এই এই লোকটার জন্য তারা পরিশ্রম করতে রাজি নয়, রিসার্চ করতে রাজি নয়, তারা কোনো পথে যেন তেন প্রকারণে তারা এটা করতে চায়। আর এদের এটা করবার জন্য দাঁড়িয়ে থাকে আইএসআই এর মতো শক্তিশালী সংঘ, যারা এদের রিক্রুট করে এবং যারা এদেরকে দিয়ে এই কাজগুলো করায়। এবং তারা এখন দেখছে, আপনার প্রশ্নে ফিরে যাই, যে তারা দেখছে যে যদি বিশেষ ধর্মের অসুবিধা হয়, সন্দেহের চোখে দেখে, তাহলে কেননা আমরা অন্যদের দিয়ে, শিশুদের দিয়ে, নারীদের দিয়ে কাজগুলো করাই, বৃদ্ধ মানুষকে দিয়ে কাজ করাই, যাদেরকে কেউ একবারও সন্দেহ করবে না। আপনি যদি একটা রাস্তায় যান, সেখানে কিছু গড়বড় হচ্ছে, তো পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে চলে গেলে আপনি দুবার তাকাবেন না, পুলিশ দুবার তাকাবে না। একটা মেয়ে চলে গেলে দুবার তাকাবে না, একজন বৃদ্ধ মানুষ হাতে লাঠি হাতে হয়তো সেই বোমটা লাগিয়ে দিল, তাকাবে না। এবার এদেরকে আইডেন্টিফাই করবার পরে, ধরুন 500 লোককে আইডেন্টিফাই করা হলো, তার মধ্যে হয়তো আলটিমেটলি দেখা গেল কিছু লোক ফালতু, তারা কিছু পারে টারে না, তাদের ইচ্ছেটাই আছে, আর কিছু লোক পারে, তাদেরকে কাজ দেওয়া হলো, ছোটখাটো কাজ, এবং সেই রকম ভাবে পেমেন্ট পার ওয়ার্ক, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা পেমেন্ট। আমি আপনাকে এক্সাম্পল বলছি যে আমি 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 এখানে আরেকটু পরিষ্কার হতে চাই। আপনি যেটা বললেন না সন্দেহের ব্যাপারটা, তাহলে এখানে কি এরকম কিছু হতে পারে যে মুসলিম লোকেদেরকে দিয়ে কাজ করালে সেটা অনেক বেশি সন্দেহজনক, এখন যেহেতু নজরে রাখা হচ্ছিল, তো সেই জন্য যদি হিন্দু নামে হিন্দু মহিলা, হিন্দু কাউকে রিক্রুট করে কাজটা হাসিল করা যায়, তাহলে সন্দেহ ততটা থাকবে না, সেই সুযোগে কাজটা গুছিয়ে নেওয়া যাবে। মানে এদিকটা যেহেতু কড়া নজর, কড়া সন্দেহ, সেই জন্য কি অন্য সেকশনের লোকজনদেরকে অ্যাটাচ করার চেষ্টা হচ্ছে, এটাও একটা কারণ। একেবারেই একেবারেই। এবং আমি আপনার সাথে এগ্রিমেন্ট বলছি, সেটাও একটা তাদের হয়তো মোডাস অপারেন্ডাই হতে পারে কাজ করবার। প্লাস শিশু, নারী এবং ইউথ, এবং যারা ইন্টারনেটে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কারণ আমাকে দিলে আমি হয়তো অত ধরতে পারবো না কোথা দিয়ে কি কথা বলতে হবে, কি করতে হবে। যারা ডিজিটাল কারেন্সিতে পেমেন্ট নিতে পারবে, ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট নিতে পারবে, এবং যাদের মধ্যে একটা অপরাধ প্রবণতা আছে বা চটজলদি ফেমাস হওয়ার চেষ্টা আছে, সেটা। কারণ এই কেসে একজন যেমন হিন্দু বাড়ি বেরিয়েছে, অন্যজন তো মুসলিমও বেরিয়েছে। তো এই যে মানে দুই পক্ষ, আগে যেমন আপনি যেটা বলছেন যে খালি পাকিস্তানের লোক হলে তারা চেষ্টা করতো এখানে ধার্মিক ব্যাপারটা এক্সপ্লয়েট করে কাজগুলো করাবার, এখন আর ধার্মিক ব্যাপার না, এখন অনেকগুলো জিনিস একসাথে এক্সপ্লয়েট হচ্ছে। এবং আপনি জানেন যে এখানে ডিফেন্সের কিছু ছবি পাঠাবার কথাও বলা হয়েছে। আমি যে গ্যাংটার কথা বলছিলাম, তারা গতকাল তো শেবাজ ভাট্টি নেটওয়ার্ক, তো সেইখানে তারা খালি যে দেশের মধ্যে তা না, ক্রিমিনাল কাজ মানে অপরাধমূলক কাজ, খুন খারাপা, ভিড় জমা করা, পোস্টার লাগানো, কোনো রেস্টুরেন্টে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া, কোনো মন্দিরে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া, বা কোনো ভিড় জায়গায় কিছু করানো, আপাত দৃষ্টিতে একটা গড়বড় করে দেওয়া। এবং সেইখানে তাদের পরের দিকের কাজ আছে সিকিউরিটি ফোর্সের উপরে লাগা। পুলিশ, পাঞ্জাব পুলিশের দুজন এএসআই কে, একজন ফেব্রুয়ারিতে, একজন মার্চে মারা হয়েছে, একজন গুরদাসপুরে, আর একজন ছোট একটি কোনো জায়গায়। এইবার হচ্ছে পোস্টার লাগানো হয়েছে, বম ব্লাস্ট হয়েছে আরএসএস এর অফিস, এবং আমাদের মুখ্যমন্ত্রীর নামও এসছে এখানে। এইগুলো ছাড়া ডিফেন্সের ইনস্টলেশনের ফটো পাঠানো, ডিফেন্সের, আপনি দেখেছেন কিছুদিন আগে শিলিগুড়ি ব্রিজে এই জ্যোতি মালহোত্রার আপনি নাম নিলেন, আমি আমাদের একটি বড় দেশ পত্রিকাতে আমি একটি আর্টিকেল লিখেছিলাম, জ্যোতি মালহোত্রা মতো মেয়েরা কেন গুপ্তচর বৃত্তিতে পড়ে। তো শিলিগুড়ির তিনি সেবক ব্রিজের ফটো নিচ্ছিলেন, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, এবং বড় বড় করে লেখা আছে যে এখানে কেউ ছবি তুলবেন না। তো এইগুলো এদের টেস্ট হয়। এগুলো যে ওরা বিরাট কোনো কাজ করবে তা না, ওরা পরীক্ষা করছে এর কত দূর যেতে পারে, কি করতে পারে। এবং কয়েক বছর আগে একটি গুপ্তচরকে ধরা হয়, কলকাতা পুলিশই ধরে, যে তাকে টাস্ক দেওয়া হয়েছিল যে সে ফোর্ট উইলিয়ামের কোনো লোকের ড্রাইভারগিরি করে যেন থাকে, এবং সে সাকসেসফুল হয়ে করেছিল সেটা। পরে সে পাসপোর্ট অ্যাপ্লাই করে, পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে পুলিশ ভেরিফিকেশনে সেই পুলিশটি একজন কনস্টেবল, তার সন্দেহ হয়, সে পিছা করে এবং ধরা পড়ে, এবং সে সব স্বীকার করে দেয়। তো এইখানে এখন আর খালি গুপ্তচর আর টেররিস্ট এরকম আলাদা আলাদা কম্পার্টমেন্ট নেই। মানে যে লোকটা আজকে হয়তো এই শেহবাজ ভাটি নেটওয়ার্কের জন্য ড্রাগ পাচার করবে, সে কালকে আপনার পাড়ায় একটা পোস্টার লাগাবে, পরশু হয়তো কি অনেক লোক জড়ো করবে, এবং তরশু হয়তো কোথাও আগুন লাগাবে।
একটা লোককে দিয়ে তারা মাল্টিপল কাজ করাবে কয়েক সপ্তাহ পরে পরে, এবং পেমেন্টের লেভেলটাও আলাদা হবে। তো এবং দরকার হলে তারা ইন্টারনেটে তাকে ট্রেনিংও দেবে। এইখানে কি হচ্ছে যে আমাদের দেশের যা পরিকাঠামো, সেই পরিকাঠামোকে একটা রদ বদল করতে হবে। কারণ আমরা আপনি যদি দেখেন যে আমাদের বাড়িতে কিছু আমরা ইউজ টু থাকি যে এইরকম হলে এইরকম করবো, বাট এখন যেগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে এখনো আমাদের সিকিউরিটি ফোর্স অতটা ওয়াকিবহাল না। গত 3 মাসে আমাদের দেশের 8 থেকে 9টি রাজ্যে ধরা পড়েছে। রাজস্থানে বিশালভাবে প্রায় 900 লোক। এই তো এখন তো জাস্ট দুজনের নাম বেরিয়েছে। এই এসটিএফই এনার ফোন থেকে আর এই মেয়েটির ফোন থেকে আরো 100 জনের নাম বেরোবে, আপনি দেখবেন। তার মধ্যে আপনার ঘরের লোকেরাও থাকতে পারে। তো এইখানে পুরো এই ওয়ারফেয়ারের সিগনেচারটা চেঞ্জ হয়ে গেছে, এবং রিক্রুটমেন্টের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, পেমেন্টের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা আগে যেমন সিনেমায় ভিলেন দেখতাম গব্বর সিং, এখন যদি কেউ গব্বর সিং টাইপ কোনো ভিলেন করে শোলের মতো, কেউ দেখতেও যাবে না সে সিনেমাটা। এখন আমরা দেখি যারা ভিলেন তারা অন্য লেভেলের গেম খেলে। তো সেই রকম ভাবে আমার মনে হয় যে আমাদের শাসন ব্যবস্থাকেও এর জন্য সম্পূর্ণভাবে আমূল পরিবর্তন ঘটাতে হবে। ইন্টারনেটের উপর মনিটরিং করতে হবে, এবং কোথাও একটা মানুষকে শিক্ষা দেওয়ারও প্রয়োজন আছে। অনেকেই জানে না যে কি ফল হতে পারে, তাদের কোনো ধারণা নেই যে তারা কোথায় তলিয়ে যেতে পারে। তারা হয়তো কোন গ্রামে বসে আছে, সেখানে বোর হচ্ছে, তো চলো এর সাথে কিছু লেগে যাই, বোরিং তো কাটবে, জীবনটা বোর থেকে তো বেরাবো। তো সির্ফ জীবনটাকে ইন্টারেস্টিং করবার জন্য তারা হয়তো তলিয়ে যাচ্ছে, এবং দেশকে তো মূল্য দিতেই হচ্ছে। ওকে, ঠিকই বলেছেন, আরও নজরদারি বাড়ানো উচিত, বাড়ানো হয়তো হবেও। যারা বুঝতে পারছে না, দূর থেকে ভাবছে যে আমরা তো বাড়ির গ্রামাঞ্চলের ভিতর থেকে করছি, সুতরাং আমাদেরকে কে ধরবে, চলো লেগে পড়ি, এসব থাকবে না। কারণ এগুলো আস্তে আস্তে যেমন পাল্টাচ্ছে, তেমনি সরকার বা নজরদারি সেটাও অবশ্যই পাল্টাবে। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন। সত্যি খুব ভাববার বিষয় যে আইএসআই বা জঙ্গি বা যারা মানে আমাদের দেশে ক্ষতি করার চেষ্টা করে আর কি, তারা একটা সময় মুসলিম একেবারে লোকজন তাদেরকেই বেশি ইউজ করতো, কিন্তু ইদানিংকালে হিন্দু বা নন মুসলিম এবং মহিলাদেরকে পর্যন্ত যুক্ত করা হচ্ছে, এবং তারাও যুক্ত হয়ে যাচ্ছেন। তো অনেকগুলো কারণ থাকবে এর পেছনে। আমি কয়েকটা কারণ তো শুনলাম, ব্রিগেডিয়ার দাস ব্যাখ্যা দিলেন। এবং তার মধ্যে যেগুলো আমি বলছিলাম যে অনেক সময় ভালোবাসার টান দেখিয়েও হতে পারে, তাদেরকে অন্যভাবে মোটিভেট করে দেওয়া, লাভ জেহাদ ইত্যাদি, যেটা আবার টুকরে টুকরে গ্যাং যারা দেশের ক্ষতি করতে চায় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দিয়ে কাজটাকে হাসিল করানো। তারাও দেশের ক্ষতি চায়, তারাও দেশের সিস্টেমের বিরুদ্ধে তারা থাকেন। তাদের সব ওই যে বললেন না ব্রিগেডিয়ার দাস, নানান কমেন্ট আসে না ভিডিওতে, সেখান থেকেও চিহ্নিত করা যায় যে এরা দেশের এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছেন, ওদেরকে কাজে লাগাও। তো এইসব করে করে এখন আর কি এইভাবে চলছে। কিন্তু প্রত্যেকের বোঝা উচিত যে সিস্টেমের বিরুদ্ধে যাব এবার একটা ভাবনা, আবার কেউ বা কারা ভাবাচ্ছে, কিন্তু আমার দেশের ক্ষতিটা কেন করব? আমার দেশের ক্ষতিটা কেন করব? মুসলিম সেকশনের মধ্যে একটা আবেগ, একটা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়, এই দেশকে যদি ফের মুসলিম কান্ট্রি করে দেওয়া যায়। কিন্তু নন মুসলিম যারা, তারাও ওই পথে চলে যাচ্ছেন, তারাও দেশের ক্ষতি করতে চাইছেন। এরা তাহলে কারা? এ তো আরও মানে বড় বিশ্বাসঘাতক, তাই না? তো ফলে এ নিয়ে দর্শক প্রশ্ন উঠবেই, এবং এটা ভাববার বিষয় যে কী করে এদেরকে অ্যাটাচ করা হচ্ছে। দেখা যাক, সরকার পক্ষ নিশ্চয়ই ভাববে, এবং কী ট্রিটমেন্ট করা যায় সেটাও নিশ্চয়ই সরকার ভাববে। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।